চাকরির পরীক্ষার জন্য আপনারা যারা প্রস্তুতি গ্রহণ করছেন, আমি ধারাবাহিকভাবে তাদের জন্য গণিতের ভিডিওগুলো আপলোড করছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন আর খাতা কলম নিয়ে বসবেন, প্রয়োজনে তুলে রাখবেন অঙ্কগুলো, যাতে করে পরবর্তী সময় রিভিশন করতে পারেন। তো আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যে অঙ্কগুলো হচ্ছে রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে এসেছে এবং সামনে আপনাদের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলোতেও আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এমনই একটা অঙ্ক দিয়ে আমি শুরু করছি। তো যারা চ্যানেলের নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো দেখেন, স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এটা ট্রেন সংক্রান্ত একটা অঙ্ক। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? 60 সেকেন্ড, 1 সেকেন্ড, 6 সেকেন্ড, 0.6 সেকেন্ড। সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে ঘন্টায় গতিবেগ 60 কিলোমিটার, আর একটা হচ্ছে ট্রেনটা মানে কতটুকু যেতে হবে, 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে। এই দুটো কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি শুরুতে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে 60 কিলোমিটার/আওয়ার, এটাকে আমরা km/দিয়ে লিখি। এটাকে আমাদের কিন্তু মিটারে পরিণত করতে হবে। কেন বলেন তো মিটারে পরিণত করতে হবে? তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে কিন্তু বলেছে যে 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে। তো আমরা জানি লিখে এখানে কি লিখতে পারি, দেখেন আমি একটু লিখে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 1 কিলোমিটার ইকুয়াল 1000 মিটার। আচ্ছা বলেন তো দেখি, অঙ্কে কত কিলোমিটার বলা হচ্ছে? 60 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে 60 কিলোমিটার মানে 60 গুণন 1000। তাহলে বলেন তো দেখি কত মিটার হচ্ছে? 6 × 6 আর 3 আর 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, একক দশক শতক হাজার, মানে 60,000 মিটার আমরা কিন্তু বলতে পারি। তাহলে দেখেন, তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 60 কিলোমিটার মানে 60,000 মিটার। তাহলে ঘন্টায় চলে ট্রেনটা 60 কিলোমিটার বা 60,000 মিটার। এখন বলা হচ্ছে 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে আসলে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে আমরা বলতে পারি যে 60,000 মিটার যায় কত ঘন্টায়? হচ্ছে আমাদের যেহেতু সেকেন্ড আছে অপশনগুলোতে, এখানে আর একটা জিনিস রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেহেতু আমরা বলতে পারি যে 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করি, তাহলে 60 × 60, তাহলে 6 × 6 3600 সেকেন্ড আমাদের হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা বলতে পারি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো এখন লাইনটা আমাদের কাছে ক্লিয়ার। সেটা হচ্ছে আমরা লিখব যে 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। খেয়াল করে দেখেন, আমি লিখছি যে 60,000 মিটার যায় কত সেকেন্ডে? আমরা লিখব হচ্ছে 3600, দুঃখিত শূন্য বেশি হয়ে গিয়েছে আমাদের, দুইটা শূন্য হবে। কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি, হচ্ছে 1 মিটার যায় উপরে 3600, তার নিচে 60,000, এত সেকেন্ডে, তাই না? এবার 100 মিটার যাবে ঐকিক নিয়মের সাহায্যে যদি আমরা করি, তাহলে উপরে 3600 এর সাথে 100 গুণ আকারে হয়ে যাবে, আর তার নিচে কত? তার নিচে হচ্ছে আমাদের 60,000। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা, এটা শূন্য এটা শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, 6 6 36। তাহলে কয় সেকেন্ড সময় লাগবে? 6 সেকেন্ড কিন্তু আমাদের সময় লাগবে। এই যে দেখেন, আমাদের সঠিক উত্তরটা রয়েছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে। তো একটু সময় নিয়ে আমি অঙ্কটা বোঝালাম, নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। এবারে আর একটু অ্যাডভান্স লেভেলে আমরা যাব, ইজি থেকে আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এই অঙ্কটার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আপনারা একটু খেয়াল করেন। সেটা হলো, ধরেন এই হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম। ওকে, এই একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কতটুকু? প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, তাই না? 300 মিটার। আর এটা হচ্ছে 300 মিটার একটি প্ল্যাটফর্ম। আর ট্রেনটা কতটুকু? 100 মিটার। তো আমি ধরলাম ট্রেনটা 100 মিটার হচ্ছে, ধরেন এইটা হলো একটা 100 মিটার ট্রেন। আমি এখানে দিয়ে দিলাম 100 m মানে 100 মিটার।
তো এখন যখন এই 100 মিটার ট্রেনটা এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ধরেন ট্রেনটার মাথা হচ্ছে এটা আর হচ্ছে লেজ হচ্ছে এটা, তাই না? মানে সর্বশেষ বগি এটা আর এটা হচ্ছে ইঞ্জিন। তো যখন ইঞ্জিনটা এদিকে ঢুকলো তখন কিন্তু ট্রেনটা চলছে, এইভাবে চলছে, চলতে চলতে যখন মাথাটা বের করলো সাথে সাথেই কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করলো না। সেক্ষেত্রে ট্রেনের সর্বশেষ বগিটা কিন্তু এরকম কোন একটা জায়গায় রয়েছে। কিন্তু যখন ট্রেনটা চলতে 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 এই পুরো দূরত্বটা মানে সর্বশেষ বগিটা যখন অতিক্রম করলো তখনই কিন্তু আমরা বলছি যে এই প্ল্যাটফর্মকে ট্রেনটা অতিক্রম করলো। তার মানে অবশ্যই এখানে 100 মিটার দূরত্ব আমাদের হিসাব করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে প্ল্যাটফর্ম 300, ট্রেন 100, তাহলে মোট 400 মিটার দূরত্ব কিন্তু অতিক্রম করলেই আমরা বলবো যে ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। এই বেসিক বিষয়টা আপনাদের কিন্তু আগে বুঝতে হবে, নচেত কিন্তু অঙ্ক আপনারা ভুল করে ফেলবেন, এবং এটাই এই অঙ্কের ট্রিক্স। এবার আসেন 60 কিলোমিটার বেগে মানে কি? 60 কিলোমিটার বেগে মানে হচ্ছে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার। তাহলে এটাকে আমরা সংখ্যা এভাবে প্রকাশ করি 60 কিলোমিটার পার আওয়ার, মানে অবলিক দিয়ে আমরা এইচ দেই, কেতে কিলো, এমতে মিটার, আর অবলিক এইচ মানে পার আওয়ার। তো 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন আমরা দেখব যে যেহেতু এই হচ্ছে এককগুলো মিটারে আছে, সেক্ষেত্রে এই কিলোমিটারকে মিটারে প্রকাশ করব, আর উত্তর হচ্ছে সেকেন্ডে আছে, তার মানে আমরা ঘন্টাকে সেকেন্ড বানাবো। তাহলে ঘন্টাকে সেকেন্ড বানাতে হলে আমরা বলতে পারি যে 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলেন? 3600 সেকেন্ড, কেননা 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 60কে 60 দ্বারা গুণ করলে সেকেন্ড হয়ে যায়। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এটা আমরা জানি আর কি। আর কিলোমিটার তো আমরা জানি, কিলোমিটারকে মিটারে প্রকাশ করার বুদ্ধি হচ্ছে, আমরা জানি যে 1 মিটার মানে হচ্ছে 1000 মিটার। একটু আগেই কিন্তু আমি আপনাদের বলেছি যে 1 মিটার, দুঃখিত এখানে আমি ভুল লিখেছি, এটাকে আমি একটু মুছে দিচ্ছি। আমরা জানি 1 হচ্ছে কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, নিঃসন্দেহে জানেন। তাহলে 60 কিলোমিটার মানে হচ্ছে 60,000 মিটার, তাই নয় কি? অবশ্যই, এটা বলাই বাহুল্য, 60 কিলোমিটার মানে 60,000 মিটার। তো এখন আমরা বুঝলাম যে 60,000 মিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটা কত সেকেন্ডে? ট্রেনটা হচ্ছে 3600 সেকেন্ডে। তাহলে আমরা এটা বলতে পারি যে 60,000 মিটার দূরত্ব অতিক্রম করে হচ্ছে 3600 সেকেন্ডে। আমি সব কথা লিখলাম না, জাস্ট একটু বুঝে নেন। 60,000 মিটার দূরত্ব অতিক্রম করে 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে অবশ্যই উপরে 3600, তার নিচে হচ্ছে 60,000, তাই নয় কি? অবশ্যই। এবার আসেন, তাহলে 400 মিটার দূরত্ব অতিক্রম করবে কত সেকেন্ডে, সেটা আমরা বের করতে চাই। তাহলে 400 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে অবশ্যই উপরে 400 চলে যাবে। একটা লাইন অতিরিক্ত লিখতে হতো, এখানে আমি উপরেই লিখলাম যেহেতু জায়গা কম এখানে। তাহলে এবার কাটাকাটি করব। তাহলে 1 0 2 0, 1 0 2 0 কাটা, এই 2 0 এই 2 0 কাটা। তাহলে 6 দ্বারা 36কে কাটলে 6 6 36, 6 আর 4 গুণ করলে 4 6 24 সেকেন্ড। তো নিশ্চয়ই বুঝতে পারছেন 24 সেকেন্ড মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এভাবেই কিন্তু বুঝে বুঝে আপনাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো নিঃসন্দেহে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই অঙ্কটা আমি কিভাবে সলিউশন করলাম। তো এভাবেই কিন্তু আপনাদের আরো অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যাতে করে ট্রেন সংক্রান্ত অঙ্ক আসলে আপনাদের আর ভুল না হয়। এবারে এটা দেখেন কত নম্বর অঙ্ক করব? এবারে আমরা 340 নম্বর অঙ্ক করব। আমরা কিন্তু একটু আগে হচ্ছে 341 নম্বর অঙ্ক করেছি, এবং এই সংক্রান্ত আরো একটা রিলেটেড অঙ্ক কিন্তু আমরা দেখেছি। এই অঙ্কগুলো আমার মানে যে সাজেশনটা আমি তৈরি করছি সেই সাজেশনের অংশ বিশেষ, সেখান থেকেই কিন্তু সিলেক্টেড অঙ্কগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো দেখেন 340 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, 100 টাকায় 25টি করে লেবু ক্রয় করে 100 টাকায় 20টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে? অঙ্কটা আমরা হচ্ছে মুখে মুখেও করতে পারি, অথবা আমরা শর্টকাট মেথড প্রয়োগ করেও করতে পারি। আগে আমরা মুখে মুখে করার চেষ্টা করি। আচ্ছা বলেন তো দেখি, 100 টাকায় 25টি লেবু ক্রয় করা হয়েছে, এই অংশটা থেকে আমরা বুঝি তার মানে 25টার দাম 100 টাকা, তাহলে একটার দাম কত? একটার দাম হচ্ছে 4 টাকা। বোঝেন কিনা? একটার দাম 4 টাকা মানে 4 25 100, একটায় 4 টাকা করে। তাহলে আমি এখানে লিখলাম যে একটা 4 টাকা। এবার আসেন
100 টাকায় 20টি করে লেবু বিক্রি করা হয়েছে। তাহলে আমি বলেন তো দেখি, একটা বিক্রি করেছে কয় টাকায়? তাহলে 5 × 20 = 100, তাহলে 5 টাকা বিক্রি করেছে। তাহলে এখান থেকে আমি বুঝলাম যে আমার লাভ হয়েছে প্রত্যেকটা লেবুতে 1 টাকা। তাহলে আমি বলতে পারি আমার লাভ হয়েছে 5 - 4 = 1 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, আর লাভ হয়েছে 1 টাকা। তাহলে অবশ্যই শতকরা লাভ এবার আমরা বের করে ফেলতে পারবো। তো দেখেন তো দেখি বোঝেন কিনা। আমি লিখলাম শতকরা লাভ। তো লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? অবশ্যই 4 টাকা। লাভ হয়েছে কয় টাকা? 1 টাকা গুণন 100, শতকরা লাভ যেহেতু। চাইলে আমি এই বিষয়টাকে ঐকিক নিয়মেও সাজাতে পারতাম, কিন্তু আমি সাজালাম না ইচ্ছা করি, এভাবেই বোঝেন। তাহলে 4 দ্বারা 100কে কাটলে 4 × 25 = 100, তার মানে 25% হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন, খ নম্বর অপশনই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা রয়েছে। এবার আসেন এই অঙ্কটাই সুপার শর্টকাট মেথডে আমরা কিভাবে করতে পারি। তো শর্টকাট মেথড আপনারা কখন প্রয়োগ করবেন এরকম অঙ্কের ক্ষেত্রে? যখন টাকার ফিগার দুটো সমান হবে। এই যে দেখেন এখানে 100 টাকা, এই যে দেখেন এখানেও 100 টাকা। তো যখন আপনি দেখবেন যে টাকার ফিগার দুটো সমান, তখন আপনি অবশ্যই একটা শর্টকাট মেথড ব্যবহার করতে পারেন। শর্টকাট মেথডটা কিরকম? শর্টকাট মেথডটা এরকম যে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এটা টাকার ফিগার দুটো সমান হলে আমরা এটা করতে পারি। তো ক্রয় কয়টা? ক্রয় হচ্ছে টাকায় 25টা, দুঃখিত, মানে ওই 100 টাকায় 25টা, তাহলে 25। বিক্রয় কয়টা? এই যে 20টা, তাহলে 20 ভাগ বিক্রয় আবারও, তার মানে 20 গুণন কত? গুণন হচ্ছে 100। এই যে দেখেন শর্টকাট মেথডের রুল যেটা ছিল সেখানেই আমাদের এভাবে ছিল। এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তাহলে ইকুয়াল, উপরে 25 থেকে 20 গেলে থাকবে 5, তার নিচে কত? 20 গুণন হচ্ছে 100। কাটাকাটি যদি আমরা করি, 5 20 100, তাই না? 5 আর 5 গুণ করলে 5 5 কত? 25। এই যে 25%। আপনি যেভাবেই যান না কেন অঙ্ক কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে যদি আপনি প্রসেস অনুযায়ী করতে পারেন। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 342 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এগুলোকে আমরা সবসময় ভেরি ইম্পর্টেন্টের লিস্টে উপরের দিকেই রাখি। বলা হচ্ছে কি, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়। নৌকার বেগ কত? তো এই ধরনের অঙ্ক আমরা একটু মানে বুঝে করতে চাই। আমি সবসময় আপনাদেরকে বলি সেটা হচ্ছে নৌকার বেগ যা হবে, নৌকার ডান দিকে আমরা সবসময় স্রোত লিখি এবং বাম দিকেও আমরা স্রোত লিখি। কেন লিখি? এটা হচ্ছে পজিটিভ স্রোত এবং এটা হচ্ছে নেগেটিভ স্রোত। তো যখন নৌকাকে স্রোত হেল্প করে তখন নৌকাটা অনুকূলে যায়, আর যখন নৌকাকে স্রোতটা বাধা প্রদান করে তখন কিন্তু নৌকাটা কোথায় যায়? প্রতিকূলে যায়। তো এই হচ্ছে অনুকূল প্রতিকূলের হিসাব। তো এখন আমরা অঙ্কটাতে যে সংখ্যা দুটো দেওয়া আছে, একটা হচ্ছে অনুকূলে অর্থাৎ এটা, আর একটা হচ্ছে প্রতিকূলে অর্থাৎ এটা, এই দুটো সংখ্যা একটু বসানোর আমরা চেষ্টা করব। তাহলে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার, তাহলে ঘন্টায় 8 কিলোমিটার যায়, আর স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 4। তো আমরা পেলাম 8 কিলোমিটার প্রতি ঘন্টা আর 4 কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার পার আওয়ার। নিশ্চয়ই বুঝেছেন এতক্ষণে। তো আমাদের বের করতে বলেছে নৌকার বেগ কত। নৌকার বেগ মানে স্থির পানিতে নৌকার বেগটা কত, অর্থাৎ এইটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। আমরা এবার এটা বের করার জন্য অগ্রসর হই। মনে রাখবেন, অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ যদি দুটোই দেওয়া থাকে, নৌকার গতিবেগ বের করা খুবই সহজ। এটা এবং এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা চলে আসবে। তো কিভাবে আমরা করব? তাহলে নৌকার বেগ হবে এই 8 আর এই 4, মানে অনুকূল প্রতিকূল যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 8 আর 4 12, 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে? 6। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টায় 6 কিলোমিটার। এই যে দেখেন 6 কিলোমিটার হচ্ছে উত্তর। এখন যদি বলতো এই অঙ্কটাতেই মানে একটু আরেকটু কঠিন করতো, নৌকার বেগ না চেয়ে যদি বলতো স্রোতের বেগ কত, তাহলে দেখেন বের করতে পারতাম। তাহলে নৌকাটা স্থির পানিতে যায় 6 কিলোমিটার গতিবেগে, তাহলে স্রোত হেল্প করেছে 2 কিলোমিটার গতিবেগে, তাহলে 6 আর 2 8 কিলোমিটার কিন্তু অনুকূলে গতিবেগ হয়েছে। দেখেন মিলে যাচ্ছে।
আবার নৌকাটা নিজে যাচ্ছে 6 কিলোমিটার বেগে, স্রোত যাচ্ছে 2 কিলোমিটার বেগে। এবারে স্রোতটা নেগেটিভ মানে প্রতিকূলে বাধা প্রদান করছে, 6 থেকে 2 যদি আমি মাইনাস করি তাহলে 4 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিকূলে যাচ্ছে। তার মানে সবকিছু এখান থেকে কিন্তু বের হয়ে চলে আসবে। আপনি যদি একবার থিঙ্কিং লেভেলটা বাড়াতে পারেন সেক্ষেত্রে মানে অঙ্কগুলো আপনার জন্য কিন্তু কোনো ব্যাপারই হবে না, আপনি কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারবেন। এখন আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। তো তার আগে একটু বলি হচ্ছে সামনের মাসে শুরুর দিকে আমি হচ্ছে একটা নতুন ব্যাচ নিতে যাচ্ছি। তো যদি কেউ আমার নতুন ব্যাচ একেবারে শূন্য থেকে শুরু করতে চান, চাকরির গণিত একেবারে জিরো থেকেই কিন্তু আমি শুরু করাবো। যারা একেবারে কিছুই পারেন না তাদের জন্য স্পেশাল একটা কোর্স হতে যাচ্ছে এটা। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন 01642702760 এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করে। লাইভ ক্লাসের মাধ্যমে আমি কিন্তু আপনাদের শিখিয়ে থাকি। অবশ্যই লাইভ ক্লাস হবে 55+ এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। পাশাপাশি আপনি পিডিএফ শিট পাবেন যেখানে 1000-এর কাছাকাছি অঙ্ক হচ্ছে শর্টকাট এবং ডিটেলস মেথডে করে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে 343 নম্বর অঙ্কটা দেখেন একটু ভালো করে। এটা কিন্তু লসাগু গসাগু রিলেটেড একটা অঙ্ক। আমি এই অঙ্কটাকে মার্ক করে দিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন। এখানে কিন্তু সংখ্যা দুটি জানতে চাচ্ছে, আমাদের কিন্তু গসাগু জানতে চায়নি। তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমরা ধরবো যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে আমাদের 3x এবং অপর যে সংখ্যাটা আছে আমরা লিখবো অপর সংখ্যাটা হচ্ছে আমাদের কত 4x। এবার এখানে ক্লু দেওয়া আছে তাদের লসাগু 180। আচ্ছা বলেন তো তাদের লসাগু 180 মানে কি? তার মানে হচ্ছে এই 3x এবং 4x এর লসাগু হচ্ছে 180। আমরা একটু লসাগু করে দেখি, x কমন যায়, থাকলো 3 এবং 4, 3 4 12x। এ 12x স্কয়ার কিন্তু লসাগু না, 12x হচ্ছে লসাগু। এটা হচ্ছে লসাগু এই দুটো সংখ্যার। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি যে 12x ইকুয়াল টু হচ্ছে 180। দেখেন তো বলা যায় কিনা? এই যে তাদের লসাগু, তাদের মানে এই সংখ্যা দুটোর, তাই না? তাহলে বা x ইকুয়াল উপরে 180 তার নিচে কত 12। আমি যদি কাটাকাটি করি 12 একে 12 থাকলো 6 60, 5 12 60, তার মানে 12 15 180। তাহলে সুতরাং x এর ভ্যালু আমি কত পেলাম 15 বা 15 পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সংখ্যা দুটোর মানও খুব সহজেই পেয়ে যাব। একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা হচ্ছে 4x। তাহলে 3x এবং 4x এর ভ্যালু কত কত হবে? আমরা জানি যে 3x তাহলে x এর ভ্যালু 15, তাহলে 3 আর 15 গুণ করলে 3 15 45, আর 4 আর 15 গুণ করলে 4 15 60। তাহলে একটা 45 একটা 60। দেখেন তো আছে কিনা? আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের 45 এবং 60 রয়েছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষার অঙ্ক, খুব বেশি সময় নেওয়া যাবে না পরীক্ষার হলে, খুব দ্রুত আপনাকে সলিউশন করতে হবে। এবার আমরা পরে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন 344 নম্বর যে অঙ্কটা রয়েছে, আমরা এই অঙ্কটাতে চলে যাচ্ছি। তো দেখেন বলা হচ্ছে কি একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? আপনাদের মনে হচ্ছে যে বিশাল একটা অঙ্ক, না জানি কত কিছু হবে, কিন্তু এই অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কিভাবে করবেন? মনে রাখবেন যে পূর্ণ হয় যে ট্যাঙ্কটা সেটা হচ্ছে প্লাস, আর যেটা দিয়ে খালি হয় সেটা হচ্ছে মাইনাস। তাহলে 10 ঘন্টায় পূর্ণ হয়। আচ্ছা বলেন তো 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়? 1/10। এটা দিয়ে 15 ঘন্টায় খালি হয়, তাহলে 1 ঘন্টায় খালি হয় কতটুকু? 1/15। যেহেতু এটা দ্বারা পূর্ণ হয় এটা দ্বারা খালি হয়, দুইটা আমরা মাইনাস করব। যেহেতু আমরা ভগ্নাংশ করেছি সেক্ষেত্রে আমাদের ফাইনালি আবারও ভগ্নাংশটাকে উল্টে দিলেই সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা এবার আমাকে বলেন 10 আর 15 লসাগু কত? তাহলে 15 1 15, 15 2 30, 3 10 30। হ্যাঁ 30 হচ্ছে আমাদের লসাগু। আমি মুখে মুখে করে ফেললাম। চাইলে আপনারা একটু সাইডে টুকে করতে পারেন। 5 5 2 10, 3 5 15, দেখেন 3 2 6 5 6 30 হয়েছে লসাগু। তাহলে 10 দ্বারা 30 কে ভাগ করলে 3, 3 1 3, মাইনাস 15 দ্বারা 30 কে ভাগ করলে 2, 2 1 2, তাহলে উপরে 3 থেকে 2 গেলে থাকবে কত 1, তার নিচে কত 30। আমি বলেছি কি যেহেতু আমরা 1 ঘন্টায় কতটুকু উল্টিয়েছি, ফাইনালি আবার উল্টাবো, তাহলে উপরে যাবে 30, নিচে আসবে 1, নিচে 1 তো আমরা দেই না, তাহলে 30 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। দেখেন তো আছে কিনা? এই যে দেখেন গ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন কতক্ষণ সময় লাগলো, আমি আপনাদের বোঝালাম, তারপরেও 45 সেকেন্ড 50 সেকেন্ডের বেশি সময় লাগেনি হয়তো।
কিন্তু যখন আপনি হচ্ছে পরীক্ষার হলে এটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু 15 সেকেন্ডস এর মধ্যেই আপনি এটা করে ফেলতে পারবেন। ওকে, এবার আসেন নিচের দিকে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, সেই অঙ্কটাতে আমরা চলে যাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন। বলা হচ্ছে 6558 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। মনে রাখবেন 6558 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এই সংখ্যাটাকে যদি আমি কেটে দিয়ে যদি আমি ছোট সংখ্যা চিন্তা করি, ধরেন আমি এখানে দিলাম একটা সংখ্যা দিলাম, আমি ধরেন কত বললাম, 15। আমি বললাম 15 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা বলেন তো দেখি আপনি বলতে পারেন কিনা। আপনার হাতে সময় 5 সেকেন্ড। ওকে, 1 2 3 4 5। এটা হচ্ছে 1 যোগ করলে। যারা পেরেছেন তাদেরকে অভিনন্দন। কেন? কেননা 15 একটা সংখ্যা, যার সাথে 1 যোগ করলে কত হবে? 16 হবে। 16 একটা পূর্ণবর্গ, কেননা 4 এর উপর স্কয়ার করলে 16 হয়। নিশ্চয়ই আপনি এই বিষয়টা বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি। এবার আসেন এই অঙ্কটা করার প্রসেস কি সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। ওকে, তো আমি এটাকে মুছে দিয়ে আমি কি করলাম, আমি হচ্ছে এই সংখ্যাটাকে কেটে দিয়ে 15 রাখলাম, যে 15 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রসেসটা হচ্ছে এরকম, 15 এর আপনাকে বর্গমূল করতে হবে 3 তিরিখে 9। ওকে, কেননা 4 4 16 বেশি হয়ে যায়, থাকলো কত? 6। যেটা থাকলো সেটার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে বলা হচ্ছে কি যে এই যে 3 এর সাথে 1 যোগ করব, 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। এই 4 কে বর্গ করব, বর্গ করলে কত হয়? 16। এই 16 থেকে 15 বিয়োগ করব, তাহলে বিয়োগ 15 ইকুয়াল কত হবে? 1। এই হচ্ছে 1 সঠিক উত্তর। দেখেন আমরা মুখে মুখে বের করেছি কত সহজে, আর অঙ্কের প্রসেসটা কি পরিমাণে জটিল একটা প্রসেস। এই প্রসেসটা আপনি যদি ছোট সংখ্যার ক্ষেত্রে না বুঝেন তাহলে কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে আপনি বুঝবেন না। এবার ধরেন এই কাটা অংশটা আমি একটু মানে অমিট করে দিচ্ছি। এবার ধরেন 6558। তাহলে আমি প্রথমে কি করব? 6558 লিখব। লেখার পরে আমি জোড়া জোড়া মিল করে বর্গমূল করব। 8 8 64 থাকবে কত? 1। কেটে নামালাম কত? 58। 8 এর ডাবল কত? 16। এখানে যদি আমি 1 দেই, এখানে 1 161 বেশি হয়ে যাচ্ছে, তাই এখানে 0 দিয়ে এখানেও 0 দিব। তাহলে 0 দ্বারা 160 কে গুণ করলে 0 0 0 ওই 158ই অবশিষ্ট থাকলো। এটা কিন্তু মানে একটু কঠিন বর্গমূল, কিন্তু তারপরে আপনাদের শিখতে হবে। তাহলে কত? এটা কি এসেছে এটা আমাদের দেখার প্রয়োজন নেই, যেমন 6 কে আমরা দেখিনি তাই এটাকে আমরা দেখব না। তো এখন এসেছে 80। কি করেছি? 3 এর সাথে 1 যোগ, তাহলে 80 এর সাথে 1 যোগ করব। 80 আর 1 এ কত হবে? 81। 81 এর পরে 4 কে যেহেতু বর্গ করেছিলাম 81 কে বর্গ করব। আচ্ছা বলেন তো 81 আর 81 কত? আমি কিন্তু ম্যানুয়ালি করছি, কারণ পরীক্ষার হলে আপনার ক্যালকুলেটর থাকবে না কিন্তু। 81 1 81, 1 ঘর কাটা, 8 8 8 আর 8 8 কত? 64। টান দিলাম 1, 8 8 16 6, হাতে 1, 4 আর 1 5, আর থাকলো 6। তাহলে কত পেলাম আমি? 6561। তাহলে কত পেয়েছিলাম এখানে? 16। আর এখানে কত পেলাম? 6561। বিয়োগ করেছিলাম কত? 15। তার মানে মূল সংখ্যাটা বিয়োগ করে দিব। 6500 কত? 58 বিয়োগ করে দিব। এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে 6561 থেকে 6558 বাদ দিলে থাকবে 3, মানে +3 অবশ্যই। তাহলে 3 হচ্ছে সঠিক উত্তর। এই যে দেখেন ক নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো দেখেন অঙ্ক কিন্তু মানে ভালোভাবে বোঝা আর ফিল করা দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। আপনি যদি ফিল করতে না পারেন কেন অঙ্কটা এরকম হয়েছে, আমি বললাম যে এটা এই করতে হবে, কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিলেই আপনি শেষ, আপনি আর অঙ্ক করতে পারবেন না। এই জন্য অঙ্ক ধরে ধরে শেখার প্রয়োজনীয়তা রয়েছে। আর এজন্যই আমি বলি যে যদি আপনার এই বিষয়গুলো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি চ্যাপ্টার ওয়াইজ শিখবেন, ধরে ধরে শিখবেন, একেবারে শূন্য থেকে শিখবেন, তাহলেই গণিতের প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আর গণিত না পারার কারণে যারা চাকরির পরীক্ষায় পিছিয়ে যাচ্ছেন এমনটা ভাবছেন, তো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নম্বরটা আবারও দিয়ে দিচ্ছি, 01642702760। এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার রেগুলার কোর্স ফি হচ্ছে 1020 টাকা। এটা মোটামুটি 3 মাসের মতো সময় লাগে কোর্সটা শেষ করতে, 3 থেকে 3.5 মাস। তবে আমি বেশ কিছুটা ছাড় দিয়ে আপনাদেরকে ভর্তি নিব এবারে। তো অবশ্যই আমার সঙ্গে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে হচ্ছে ভিডিওটা দেখার জন্য এবং শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।